আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। অ্যাকাউন্টিং ফ্যামিলির হিসাব বিজ্ঞান ধারাবাহিক প্রক্রিয়ায় আজকের আলোচনার বিষয় হচ্ছে একাদশ দ্বাদশ শ্রেণী হিসাব বিজ্ঞান প্রথম পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে রেয়ামিল। আজকে আমি আপনাদেরকে অধ্যায়টির নাম হচ্ছে রেয়ামিল। আজকে আমি রেয়ামিল থেকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হচ্ছে এই অধ্যায়ের একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে, যেটি এসেছিল রাজশাহী বোর্ড 2024 সালে। রাজশাহী বোর্ড 2024 সালে রেয়ামিল থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন আসে। এখন আমি আপনাদেরকে প্রথম যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি বুঝিয়ে দেব। দেখেন, আমি আপনাদের জন্য এখানে রাজশাহী বোর্ড 2024 রেয়ামিল থেকে প্রথম যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেটি এখানে আপনাদের জন্য তুলে রাখছি। আমরা এইখান থেকে সাধারণত আমি আপনাদেরকে রেয়ামিলটি বুঝিয়ে দিব। আর এটি বুঝলে আপনারা খুব সহজে ক, খ, গ তিনটি কি করতে পারবেন? সমাধান করতে পারবেন। তো দেখেন, আমাদের রাজশাহী বোর্ড 2024 প্রথম যে সৃজনশীল প্রশ্ন এসেছিল সেখানে আমাদেরকে কি বলছে? আমাদেরকে ডিসেম্বর 31, 2023 তারিখে আল রায়া জেনারেল স্টোরের হিসাবের যে সমূহ ছিল নিম্নরূপ। এটি বোঝার আগে আমি আপনাদেরকে অবশ্যই যে জিনিসটি বলবো সেটা হচ্ছে আমাদেরকে হিসাব বিজ্ঞানের ভিতরে যে হিসাব কত প্রকার ওই বিষয়টি একটু ভালো করে জানতে হবে। আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি যে হিসাব 5 প্রকার। কি কি? দেখেন, সেটা হচ্ছে সম্পদ, দায়, মালিকানা শর্ত, আয়, ব্যয়। এই 5 প্রকারের হিসাবের ভিতরে দুইটি হিসাব রেয়া মিলে সবসময় ডেবিট দিকে যাবে। সেটা হচ্ছে সম্পদ আর ব্যয়। সেজন্য আমরা এটিকে একসাথে সংক্ষেপে বলতে পারি সতে সম্পদ, বতে ব্যয়, অর্থাৎ সবসময় রেয়া মিলে কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। আর আমরা এখানে দায়, মালিকানা শর্ত, আয় এই তিনটিকে একসাথে বলতে পারি আদম। আদম সবসময় আমাদের কোন দিকে চলে যাবে? ক্রেডিট দিকে চলে যাবে। সেজন্য আমরা মনে রাখবো দায়, মালিকানা শর্ত, আয় এই তিনটি সবসময় রেয়া মিলের ক্রেডিট দিকে যায়। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখেন। এখন আসেন, আমরা যদি এই প্রশ্নটি সমাধান করতে যাই, অবশ্যই রেয়া মিলটি একটু ভালো করে যদি সমাধান করতে পারি, তাহলে আমাদেরকে ঘ নাম্বারে যে বিষয়টি বলুক না কেন আমরা খুব সহজে সমাধান করতে পারবো। তো দেখেন, এখানে আমাদেরকে ক নাম্বারে কি বলছে? ক নাম্বার বলছে রেয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এমন হিসাবগুলোর পরিমাণ নির্ণয় করো। খ নাম্বার বলছে আল রায়া জেনারেল স্টোরের রেয়া মিল প্রস্তুত করো। এরপরে বলছে নিট লাভ 1,08,500 টাকা ধরে 2023 সালের 31শে ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। তো দেখেন, আমরা রেয়া মিলটি যদি এখানে খ নাম্বারটি যদি সমাধান করতে পারি, তাহলে আমরা খুব সহজে ক খ আর ঘটা আমরা কি করতে পারবো? সমাধান করতে পারবো। দেখেন, এখানে হিসাবের নাম টাকা যেভাবে প্রশ্ন দেওয়া আছে সেভাবে আমি এখানে তুলে রাখছি। এখন আমরা এখানে অবশ্যই রেয়ামিল করার আগে যদি আমরা রেয়ামিল করতে যাই, অবশ্যই আমরা রেয়ামিলের ঘরটি খাতায় করে নিব। সেটি হচ্ছে ক্রমিক নং, বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এভাবে ঘরটি করে নেবেন। এরপর আপনারা যে জিনিসটি ডেবিট দিকে যায় সেই জিনিসটাকে ডেবিট দিকে লিখে ফেলবেন। দেখেন, নগদ এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ। এটি সবসময় রেয়ামিলের ডেবিট দিকে যাবে, কারণ আমরা জানি সম্পদ সবসময় কোন দিকে যাবে? ডেবিট দিকে যাবে। আর নগদ হচ্ছে একটি চলতি সম্পদ। এরপরে দেখেন, প্রারম্ভিক মজুত পণ্য। প্রারম্ভিক মজুত পণ্য অবশ্যই রেয়ামিলের ভিতরে চলে আসবে। এটি আমাদের জন্য একটি মজুত পণ্য, বলতে এখানে মজুত বলছে, অর্থাৎ প্রারম্ভিক মজুত সবসময় রেয়ামিলে কোন দিকে যায়? ডেবিট দিকে যায়। প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব এটি আমাদের জন্য একটি চলতি সম্পদ। এটিও রেয়া মিলে সবসময় ডেবিট দিকে যাবে। দেখেন, এখানে একটি সহজ বিষয় বুঝেন, সেটা হচ্ছে প্রাপ্য। প্রাপ্য মানে কি? দেখেন, প্রাপ্য মানে হচ্ছে পাবো। প্রাপ্য মানে পাবো। যতদিন পর্যন্ত আপনি না পাবেন ততদিন পর্যন্ত আপনার সম্পদটা অন্যজনের কাছে পড়ে থাকবে। সেজন্য আমরা হিসাব বিজ্ঞানে কখনো যদি কোনো এন্ট্রির আগে পরে বা মাঝখানে যদি এই প্রাপ্য শব্দটা দেখি, তাহলে নিঃসন্দেহে ধরে নিবে এটা আমার জন্য একটি চলতি সম্পদ। এটি সবসময় রেয়ামিলের ডেবিট দিকে চলে যাবে। এরপরে বলছে সরঞ্জাম। সরঞ্জাম এটি একটি স্থায়ী সম্পদ। ভালো করে মনে রাখেন, সরঞ্জাম একটি কি সম্পদ? স্থায়ী সম্পদ। এটি রেয়ামিলের ডেবিট দিকে চলে যাবে। এরপরে বলছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব যে কথা, পাওনাদার এক কথা। প্রাপ্য হিসাব যে কথা, দেনাদার এক কথা। দেখেন, প্রদেয় হিসাব এটি আমাদের জন্য একটি চলতি দায়। এটি সবসময় রেয়ামিলের ক্রেডিট দিকে চলে যাবে। এখানে আরেকটা জিনিস মনে রাখেন, সেটা হচ্ছে প্রদেয় হিসাব। দেখেন, প্রদেয় মানে কি? প্রদেয় মানে দিব। প্রদেয় মানে দিব। যতদিন পর্যন্ত আপনি ওই ব্যক্তিকে টাকা না দিবেন ততদিন পর্যন্ত আপনি ওই ব্যক্তির কাছে দায়বদ্ধ। সেজন্য আমরা অবশ্যই মনে রাখবো প্রদেয় মানে দিব, আর যতদিন না দিব ততদিন এটি আমার জন্য দায় থেকে যাবে।
সেজন্য হিসাব বিজ্ঞানে কোনো এন্ট্রির আগে পরে বা মাঝখানে যদি আমরা এই পদই শব্দটাকে দেখি তাহলে ধরে নিব এটা আমার জন্য একটি দায়। আর কি দায় হয়ে যাবে? এটা আমার জন্য একটি চলতি দায় হয়ে যাবে। দেখেন আমি কিন্তু এখানে চলতি সম্পদ, চলতি দায় ২ টি কিন্তু বলে দিতেছি আপনাদেরকে। কোনটি কি? কারণ কেন? যখন আর্থিক অবস্থার বিবরণী করতে যাবেন তখন আপনার জন্য এটি করা সহজ হয়ে যাবে। এরপরে দেখেন সমাপ্তি মজুদ। সমাপ্তি মজুদ কখনোই রেওয়া মিলে অন্তর্ভুক্ত হয় না। সমাপ্তি মজুদ কি হবে না? রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। ভালো করে মনে রাখতে হবে। সমাপ্তি মজুদ বলতে বোঝানো হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য চলতি সম্পদের ভিতরে যাবে কিন্তু রেওয়া মিলের ভিতরে অন্তর্ভুক্ত হবে না। ভালো করে মনে রাখেন। মূলধন এটি সবসময় কোন দিকে যায়? রেওয়া মিলের ক্রেডিট দিকে যায়। আমরা সকলে জানি মূলধন হচ্ছে মালিকানা শর্তের একটি অংশ। এটি অবশ্যই মালিকানা শর্তকে বৃদ্ধি করে। আর আমরা জানি মালিকানা শর্ত সবসময় কোন দিকে যাবে? ক্রেডিট দিকে চলে যাবে। বিক্রয় করলে আয় হয়। আয় সবসময় ক্রেডিট দিকে যায়। একটু আগে বলছি আদম সবসময় কোন দিকে যাবে? ক্রেডিট দিকে চলে যাবে। এরপরে দেখেন ক্রয়। ক্রয় করলে কি হবে? ক্রয় করলে অবশ্যই আপনার ব্যয় হবে। এটি সবসময় রেওয়া মিলের ডেবিট দিকে চলে যাবে। ক্রয় করলে ব্যয় হয়, বিক্রয় করলে আয় হয়। এরপরে দেখেন নোট বাট্টাকরণের জন্য দায়ী। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যার কারণে আমরা অনেকে এটি বুঝতে পারি না। দেখেন নোট বাট্টাকরণের জন্য দায় বলতে বোঝানো হচ্ছে আমাদের অনেক সময় দেখা গেছে যে ব্যবসায়ীরা তাদের অতিরিক্ত লাভের জন্য তারা জাল টাকার বিনিময়ে পণ্য বিক্রয় করে। এই যে জাল টাকার বিনিময়ে তারা পণ্য বিক্রয় করে, যে পরিমাণ জাল টাকাটা তারা নেবে এটাই কিন্তু সাধারণত নোট বাট্টাকরণের জন্য দায়ের অন্তর্ভুক্ত হবে। এখানে অনেক কিছু হতে পারে যেমন অতিরিক্ত জাল টাকা বাজারে ছাড়া বা পণ্য অধিক লাভের জন্য ব্যবসায়ীরা কি করে? জাল টাকার মাধ্যমে পণ্য বিক্রয় করে। সেজন্য যে পরিমাণ টাকাটা আপনার অবৈধ থাকবে বা যে কোনো কারণে অবৈধ হয়ে গেলে ওই টাকাটা আপনারা কখনোই রেওয়া মিলের ভিতরে অন্তর্ভুক্ত করতে পারবেন না। সেজন্য নোটে বাট্টাকরণের জন্য দায় এই বিষয়টি রেওয়া মিলের ভিতরে অন্তর্ভুক্ত হবে না। এই জিনিসটা আপনাদেরকে একটু ভালো করে মনে রাখতে হবে। দেখেন বেতন খরচ। বেতন খরচ কি? বেতন খরচ হচ্ছে এটা আপনার জন্য একটি ব্যয়। কারণ খরচ তারা বলেই দিয়েছে। এটি অবশ্যই কোন দিকে যাবে? রেওয়া মিলের ডেবিট দিকে যাবে। তো দেখেন খুব সহজে আপনি রেওয়া মিলটি কি করতে পারছেন? মিলিয়ে নিতে পারছেন। এখন আমরা এখানে বুঝতে পারি আমাদেরকে রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। প্রথমে যে নাম্বারটি বলছে সেটি আমরা উত্তর পেয়ে গেছি কিভাবে? দেখেন সমাপ্তি মজুদ, তারপর হচ্ছে নোট বাট্টাকরণের জন্য দায়। এই ২ টি বিষয় যখন আমরা যোগ করে ফেলবো তখনই আমরা নাম্বারের উত্তরটা পেয়ে যাব। এখন আমাদের এখানে নাম্বার কি বলছে? নাম্বার বলছে নিট লাভ ১,০৮,৫০০ টাকা ধরে ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী। সত্য কথা কি আমি অনেকদিন পর্যন্ত হিসাব বিজ্ঞান করি কিন্তু তারা মাঝে মধ্যে নাম্বারে বলে যে চলতি দায় আর চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো অথবা মুনাফা জাতীয় আয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। কিন্তু রেওয়া মিলের ভিতরে কখনোই আর্থিক অবস্থার বিবরণী সম্পূর্ণটা করতে বলে নাই। তবে যেহেতু এখানে তারা বলছে জিনিসটি হচ্ছে যে পুরো আর্থিক অবস্থার যে সবগুলো ফরম্যাট প্রয়োজন সেগুলো এখানে লাগবে না। কিছু জিনিস লাগবে আর কিছু জিনিস এখানে বাদ হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে নাম্বারটি আলাদাভাবে সমাধান করে দিব। এখন আমি আপনাদেরকে নাম্বারটি বুঝিয়ে দিব। এখানে নাম্বার আমাদেরকে বলছে নিট লাভ ১,৮,৫০০ টাকা ধরে ২০২৩ সালের ৩১শে ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করা। আমরা যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করি সেখানে আমাদেরকে সাধারণত সমন্বয় দিয়ে দেয়। কিন্তু এখানে আমাদের যেহেতু রেওয়া মিলের ভিতরে আর্থিক অবস্থার বিবরণী বলে দিছে তার মানে আমরা এখানে কোনো সমন্বয়ের এন্ট্রি নেই। এখন আমরা শুধুমাত্র আর্থিক অবস্থার বিবরণীর যে ফরম্যাটটা সেটি জানলেই আমরা এই অঙ্কটি খুব সহজে সমাধান করতে পারবো। তো আমরা সকলে জানি যে আর্থিক অবস্থার বিবরণী মানে হচ্ছে আপনাকে সম্পদ সমান সমান কি করতে হবে? সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা শর্ত হতে হবে। কি হতে হবে? দায় যোগ মালিকানা সত্য হতে হবে। এটা আমরা সকলে জানি যে সম্পদ যতটুকু হবে দায় আর মালিকানা শর্ত যোগ করে আমাদের ততটুকু হতে হবে। তাহলে আমরা আর্থিক অবস্থার বিবরণীটা পেয়ে যাব। তো আমরা প্রথমে এখানে হেডিং করে নিব সম্পদ সমূহ। এটির জন্য আমরা কি করব? এখানে হেডিং করব সম্পদ সমূহ। এই হেডিংটা আমরা এখানে কি করব? করে নিব। এটি করার পরে দেখেন আমরা জানি সম্পদের ভিতরে প্রথমে হিসাব বিজ্ঞানের ভিতরে সাধারণত ৪ ধরনের সম্পদ দেখতে পাই আমরা। সেটি হচ্ছে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী সম্পদ, আরেকটি হচ্ছে অন্যান্য সম্পদ বা অলীক সম্পদ। আমরা এখানে ধরে নিব চলতি সম্পদ প্রথমে আমরা এখানে লিখে নিব। চলতি সম্পদ লেখার পরে আমরা দেখেন রেওয়া মিলের ভিতরে চলতি সম্পদ প্রথমে পেয়েছিলাম নগদ।
নগদ আমার জন্য একটি চলতি সম্পদ। তো নগদ টাকা কত ছিল দেখেন, নগদ টাকা ছিল আমাদের 4,500 টাকা। তো আমরা এখানে 4,500 টাকা বসাবো। এরপরে দেখেন আমাদের কে ছিল, এরপরে ছিল আমাদের প্রাপ্য হিসাব, এটা আমাদের জন্য একটি চলতি সম্পদ। তো আমরা এখানে প্রাপ্য হিসাব লিখে ফেলবো। প্রাপ্য হিসাব যে কথা দেনাদার একই কথা, সেটি ছিল 12,000 টাকা। এরপরে দেখেন আমাদের ছিল সমাপ্তি মজুদ। সমাপ্তি মজুদ বলতে বোঝানো হচ্ছে সমাপনী মজুদ পণ্য। আপনি এখানে লিখে নেবেন সমাপ্তি মজুদ। সমাপ্তি মজুদের পরিমাণ ছিল কত? সমাপ্তি মজুদের পরিমাণ ছিল 27,500 টাকা। তো আমরা এখানে লিখে নিব 27,500 টাকা। এটি লেখার পরে দেখেন আমাদের আর চলতি সম্পদ আছে কিনা। আমাদের আর রেয়ামিলের ভিতরে কোনো চলতি সম্পদ নেই। এখন আমরা তিনটি চলতি সম্পদকে কি করব, যোগ করে ফেলবো। যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, 4,500 যোগ করবেন আপনি এখানে 12,000 টাকা, যোগ করবেন 27,500 টাকা, তাহলে আপনার এখানে আসবে 44,000 টাকা। এটিকে আপনি থার্ড কলামে লিখে ফেলবেন। এটি হচ্ছে আপনার জন্য টোটাল চলতি সম্পদ। এরপর আমরা যেটি জানি সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী সম্পদ, কিন্তু এই অঙ্কে দীর্ঘমেয়াদী সম্পদ নেই, সেটা হচ্ছে বিনিয়োগ, কিন্তু নেই। তো আমাদের এখানে আরেকটি সম্পদ আসবে, সেটা হচ্ছে স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদের জন্য আমরা একটি হেডিং করে নেব। স্থায়ী সম্পদ একটি আছে, সেটা হচ্ছে সরঞ্জাম। তো আমরা এখানে লিখে নিব সরঞ্জাম। দেখেন সরঞ্জামের টাকার পরিমাণ ছিল কত? সরঞ্জামের টাকার পরিমাণ ছিল 1,67,200 টাকা। তো এটিকে একদম আমরা থার্ড কলামে লিখে ফেলবো 1,67,200 টাকা, কারণ আর কোনো সরঞ্জাম নেই। এরপরে দেখেন আমাদের আর কোনো সম্পদ নেই, যেহেতু আমরা এখানে দুইটি সম্পদকে যোগ করে ফেলবো। তো যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন, 1,67,200। তাহলে আমাদের আসবে 2,11,200 টাকা। 2,11,200 টাকা। এটিকে আমরা এখানে সাথে সাথে ক্লোজ করে ফেলবো। এটি হচ্ছে আমাদের জন্য মোট সম্পদ। এখন আমাদেরকে বের করতে হবে দায় আর মালিকানা শর্ত। তো আমরা এখানে হেডিং করব দায় ও মালিকানা শর্ত। দেখেন দায় ও মালিকানা শর্তের জন্য হেডিং করার পরে আমরা জানি দায়ের ভিতর আমাদের প্রথমে যেটি আসে সেটি হচ্ছে চলতি দায়। আমরা চলতি দায়টা বের করে নিব। তো দেখেন পুরো আমাদের রেয়ামিলের ভিতরে চলতি দায় কি আছে? চলতি দায় আছে প্রদেয় হিসাব, এটি আমার জন্য একটি চলতি দায়। তো আমরা এখানে লিখে নিব প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব। দেখেন প্রদেয় হিসাবের টাকা হচ্ছে আমাদের 7,500 টাকা। এটিকে আমরা থার্ড কলামে লিখে ফেলবো, কারণ আমাদের আর কোনো চলতি দায় নেই। তো এরপর আমাদেরকে বের করতে হবে মালিকানা শর্ত। তো আমরা এখানে মালিকানা শর্তের জন্য হেডিং করে নিব। হেডিং করার পরে দেখেন মালিকানা শর্তের জন্য হেডিং করার পরে আমরা সকলে জানি মালিকানা শর্তের ভিতরে প্রথম যে জিনিসটা আছে সেটা হচ্ছে মূলধন। আজকের রেয়ামিলের ভিতরে আমাদের মূলধন দেওয়া আছে। তো মূলধনের টাকার পরিমাণ কত? মূলধনের টাকার পরিমাণ হচ্ছে 1,35,000 টাকা। এটিকে আমরা এখানে সেকেন্ড কলামে লিখে ফেলব। এরপরে আমরা এখানে যদি অতিরিক্ত মূলধন থাকে যোগ করব। দেখেন মূলধনের মালিকানা শর্তের ফরম্যাটটি হচ্ছে মূলধন যোগ অতিরিক্ত মূলধন বিয়োগ উত্তোলন। দেখেন আজকের অঙ্কে উত্তোলন নেই, তারপরে আপনি যোগ করবেন কি মূলধনের সুদ, বিয়োগ করবেন উত্তোলনের সুদ নেই। এরপরে যদি নিট লাভ হয় তাহলে করবেন যোগ, নিট ক্ষতি হলে করবেন বিয়োগ। এখানে গ নাম্বারে বলছে নিট লাভ 1,08,500 টাকা ধরে, তার মানে এখানে নিট লাভ আপনাকে যোগ করতে হবে। তো আমরা এখানে যোগ করব নিট লাভ। এই নিট লাভটা আপনি এখানে যোগ করবো 1,08,500 টাকা। যোগ করার পরে আমাদের এখানে কি আসে দেখেন, যে ফলাফলটা আসবে এটি আমরা সেকেন্ড কলাম অথবা থার্ড কলামে নেব। কখন? যদি আমাদের এখানে আরো কিছু আসে, সেটা হচ্ছে জীবন বীমা প্রিমিয়াম বিয়োগ করবেন আয়কর, তারপরে যোগ করবেন সাধারণ সঞ্চিতি। কিন্তু এখানে আর কিছুই নেই, সেজন্য আমরা এখানে এই দুইটিকে যোগ করে ফেলবো। দেখেন 1,35,000 টাকা যোগ করবো আমরা এখানে 1,08,500 টাকা। তাহলে আমাদের এখানে আসবে 2,43,500 টাকা। 2,43,500 টাকা। এখন আমরা কি করব, এই চলতি সম্পদ আর মালিকানা শর্ত দুইটিকে যোগ করে ফেলবো। যোগ করলে আমাদের এখানে কত আসে দেখেন,
সেটা হচ্ছে ৫১,০০০ টাকা। ২,৫১,০০০ টাকা। ২,৫১,০০০ টাকা আমরা এখানে বসাবো। দেখেন এখানে একটি সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে আমাদের এখানে প্রাপ্য হিসাব, অর্থাৎ প্রাপ্য হিসাবে যে টাকা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে ৫১,৮০০ টাকা। আমরা এখানে একটু ঠিক করে নিব। ৫১,৮০০ টাকা এটি আমরা এখানে বসাবো। এরপরে দেখেন আমরা যদি এখানে যোগ করি আমাদের ফলাফলটা কিন্তু এখানে ঠিক চলে আসবে। ৪,৫০০ টাকা যোগ করবো আমরা ৫১,৮০০ টাকা। যোগ করবো আমরা ২৭,৫০০ টাকা। তাহলে আমাদের এখানে আসবে ৮৩,৮০০ টাকা। ৮৩,৮০০ টাকা। এটি আমরা এখানে বসাবো। এরপর আমরা এখানে ৮৩,৮০০ টাকার সাথে যোগ করব ১,৬৭,২০০ টাকা। যখন যোগ করব তখন আমাদের এখানে আসবে ২,৫১,০০০ টাকা। একটু ঠিক করে নেবেন আপনারা, ২,৫১,০০০ টাকা। আশা করি আপনারা পুরো রেওয়ামিলটি অর্থাৎ ঘ নাম্বারটি কিভাবে করতে হয় সে বিষয়টি একটু ভালো করে বুঝতে পারছেন। দেখেন এখানে কিন্তু আমাদের সম্পদ যতটুকু হয়েছে আর দায় আর মালিকানা শর্ত দুইটি মিলে আমাদের ততটুকু হয়েছে, অর্থাৎ অঙ্কটি আমাদের মিল হয়েছে। এখানে শুধুমাত্র আমাদের টাকায় সমস্যা হয়েছে, আর কোনো কি নেই, সমস্যা নেই। তো সকলে আশা করি প্রশ্নটি ভালোভাবে বুঝতে পারছেন। যদি কোথাও বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। সকলের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। সকলে ভালো থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।